হাই, আরও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আজ 1 জানুয়ারি, সকলকে হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি আমরা জানি শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, তাই আমাদের গন্তব্য হলো আজ জয়রামবাটি কামারপুকুর। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6:05, তখন হালকা কুয়াশা ছিল রাস্তায়। দেখতে আমরা পৌঁছে গেছি বর্ধমানের রেলওয়ে ওভারব্রিজের উপর। এটা হলো ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রেলওয়ে ওভারব্রিজ। গাড়িতে মিউজিক অফ হয়ে যাওয়ার জন্য ভাইপো গান করতে শুরু করে। আমরা এখন রয়েছি সদরঘাট ব্রিজের ওপর। ব্রিজ থেকে আমরা নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখছি। যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে দামোদর নদ। দামোদরকে বলা হতো বাংলার দুঃখ, কারণ বান বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হতো। রাস্তায় লরির জন্য অনেকটাই জ্যাম ছিল, সেজন্য আমাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে যায়। মাঝে একটু হল্ট করা হয় চপ মুড়ি কেনার জন্য। চলুন, প্রায় পৌঁছে গেছি কামারপুকুরে, আর মাত্র একটুখানির পথ। পার্কিংয়ে গাড়িটা রেখে আমরা সবাই নেমে এলাম। আমরা রয়েছি মা, বাবা, আমি, জেঠু, বড় মা, দাদা, বৌদি, বৌদির মা, ভাইপো, পিসি। আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠ কামারপুকুরের প্রধান ফটকের সামনে। পার্কিং থেকে যা সামান্য। শিব মন্দিরে অনেকে দেখুন লাইন দিয়েছে, সকলেই পুজো দেবে। পুজো দিয়ে বছরের প্রথম দিনটা শুরু করবে। এই যে আম গাছটি দেখছেন, এটি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব নিজে আম খেয়ে আঁটিটা লাগিয়েছিলেন। সেখান থেকে আম গাছ এতদিন ধরে এখনো আম গাছটা রয়ে গেছে। ভগবান বলে পুজো করা উচিত, নারীদেরকে সম্মান করা উচিত এবং মনুষ্যত্ব জাগ্রত করা উচিত। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবের বাণী অনুসারে আমিও শ্রীরামকৃষ্ণদেবের চরণে, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাঁদের শ্রী চরণে, রঘুবীর, শীতলা মা তাদের চরণে প্রার্থনা জানাই। সেই চৈতন্য যেন সবার জাগ্রত হয়, সবাই যেন আমরা মানুষ হই, সবাই শান্তি এবং আনন্দে যেন থাকতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বলার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাই। এটি হলো ঠাকুরের বাসগৃহ।
অনুষ্ঠানের জন্য কি সুন্দর সাজিয়ে তোলা হয়েছে। এটি ঠাকুরের বাস্তু দেবদেবীদের মন্দির। রয়েছে রঘুবীর, শীতলা দেবী এবং শিবলিঙ্গ। সকালে যে প্রভাত ফেরিটি বেরিয়েছিল সেটি এখন মঠে ফিরে এলো। এখন কি সুন্দর প্রসেশন। বাগানে কত ফুল দেখুন, কত পাতাবাহার, গাঁদা, একদম গাছগুলো ফুলে ভরে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মঠ অফিস, এখান থেকে আপনারা লাইন দিয়ে খাবারের কুপন সংগ্রহ করবেন। চলুন এবার মঠ থেকে বেরিয়ে যাওয়া যাক, আপনাদের আরো কিছু সাইট সিন করাই। এটা কি পুকুর? কি পুকুর এটা? এটা ঠাকুর রামকৃষ্ণ চাঁদপুর হালদার পুকুর। হালদার পুকুর। মঠের সামনে থেকে আপনারা টোটো বুক করে নেবেন, টোটো পিছু 100 টাকা। ওনারা আরও কিছু সাইট সিন করাবে আপনাদের। নতুন হলে সঙ্গে একটি গাইড নিয়ে নিতে পারেন, আমরা অনেকবার গেছি তাই গাইড নিয়ে নিই। নাট্যমঞ্চ নাকি? হ্যাঁ। আমরা পৌঁছে গেছি লক্ষণ পাইনের বাড়ি। বালক গদাধর এখানে এসে রামায়ণ মহাভারত পাঠ করতেন, সঙ্গীত চর্চা করতেন, যাত্রা করতেন। এখানে ভিডিওটা আপনারা পজ করে এটা পড়ে নেবেন, লক্ষণ পাইনের বাড়ি সম্পর্কে লেখা আছে। যাত্রা করাকালীন ছোট্ট গদাধর ভাবাবেগের কারণে পড়ে যান। তখন সেখানকার পল্লী বধূরা ওনাকে শ্রী শ্রী চৈতন্যদেব এবং কখনো বা শ্রীকৃষ্ণ রূপে পুজো করেন।
আমরা এবার চলে এসেছি বালক গদাধরের পাঠশালা দেখতে। এখানে ছোট্ট বালক গদাধর পড়াশোনা করতেন এবং পাঠশালার যিনি মাস্টারমশাই আছেন বালক গদাধরকে যোগ শেখান। তিনি যোগ শিখে সমস্ত যোগ করতে পারেন, কিন্তু পরের দিন যখন মাস্টারমশাই ওনাকে বিয়োগ শেখান, তিনি যে বিয়োগগুলো করতে দেন সেগুলো বিয়োগ করতে উনি রাজি ছিলেন না। কারণ তিনি বলতেন, আমি যদি বিয়োগ করি আমার সাথে ভক্তদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তিনি কোনোদিনও বিয়োগ করতেন না। এই যে এর পাশেই আমরা যে দেখব দুর্গা দালানটি রয়েছে, এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দুর্গা পুজো করেছিলেন, সেই জন্য রামকৃষ্ণদেব স্মৃতি বিজড়িত দুর্গা মন্দির বলা হয়। এর পাশেই রয়েছে বিষ্ণু মন্দির। চলুন যাওয়া যাক। এটি হলো লাহাবাবুর বিষ্ণু মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন অনেকে সন্ধ্যা আরতি দেখতে বসে আছে। বিষ্ণু মন্দিরটি অ্যাকচুয়ালি 3 তলা। আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে মাঝের। মন্দিরের নিচে একটি সুড়ঙ্গ রয়েছে, যেটির মাধ্যমে বর্গী আক্রমণের সময় গ্রামবাসীরা এবং রাজারা সোনাদানা নিয়ে ভেতরে চলে যেতেন এবং বর্গী বেরিয়ে গেলে আবার ওনারা বেরিয়ে আসতেন সুড়ঙ্গ থেকে। যখন বাড়ি ফিরছিলেন তখন ঠাকুরকে প্রণাম করেন। প্রণাম করার সময় একটা দিব্যশক্তি মার গায়ে প্রবেশ করেন। সেখানে মা মূর্ছিত হয়ে পড়ে যান। ওইটা নয়, ওই যে মন্দির ঢোকার আগে যে, হ্যাঁ ওই জিজ্ঞেস ওটা আসল। এটা দেখানোর জন্য আপনাদেরকে করেছি। যখন মূর্ছিত হয়ে পড়ে যান তখন তিনি দেখতে পাচ্ছেন ঘুমের ঘরে কেউ যেন তাকে মা মা বলে ডাকছেন, এবং তিনি বুঝতে পারছেন যে স্বয়ং নারায়ণ তার কোলে আসছেন বলে। আসুন, এটি দেখানোর জন্য করেছে। ঢেকি সালের উনুন। ছেলে যে এত দুরন্তপানা হয়, গদায় জল পাওয়ার পর গড়িয়ে উনুনে ঢুকে যান। এটি হচ্ছে সেই ধনিকামারিণী দেবী ধান সিদ্ধ করতে বসিয়েছেন উনুনে। গদাইকে ওখান থেকে বার করে নিচে পরিষ্কার করে তুলে তুলে নেন। এইদিকে দেখুন, ওই যে দিদিটা বললেন ধনিকামারিণী দেবী, এটি হলো সেই ধনিকামারিণী দেবীর মন্দির। এটি চিনু শাঁখারির বাড়ি। চিনু শাঁখারি মা সারদা দেবীকে শাঁখা পরাতেন, সেটি এখন রিকনস্ট্রাক্ট করা হয়েছে। এবার আমরা পৌঁছে গেছি জয়রামবাটি, শ্রী শ্রী মা সারদা দেবীর মন্দির। এখানেই আমরা দেখতে পাবো মা সারদা দেবীর বসত বাড়ি, বসত ভিটে, কুলদেবতা, সমস্ত কিছু। মন্দিরে ঢোকার আগে আরও কিছু দোকান দেখতে পাবেন। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ, ঠাকুরের ফটোফ্রেম এসব বিক্রি হচ্ছিল। দূরে দেখুন কি সুন্দর সুন্দর অর্কিড ঝুলছে। প্রতিটা ফুল প্রেমীদের কাছে এক আকর্ষণ। শীতকালে গাছগুলো যেন ফুলে ফুলে ভরে উঠেছে। এটি হলো মায়ের বাড়ি, এবং ডান দিকে যে খড়ের চাউনি দেওয়া বাড়িটি রয়েছে ওটা মা সারদা দেবীর মায়ের বাড়ি। সরি বন্ধুরা, আপনাদের ভেতরের দৃশ্য দেখাতে পারবো না। দেখুন লেখা রয়েছে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে কোনো রকম ছবি তুলতে দেয়নি। এটি হলো মঠ অফিস। দেখুন সমস্ত টাইমিংগুলো দেওয়া আছে। এখানে খাবারের কুপন দেওয়া হয় 11টা 15 অবধি। খাবারের কুপনের জন্য কোনো নির্দিষ্ট টাকা ধার্য করা নেই, তবে একটা মিনিমাম তো খরচা তো আছে, সেটি আপনারা বিবেচনা করে টাকাটা দেবেন, তাই নেবেন। চলুন, আমরা নিয়ে নিয়েছি খাবারের কুপন। আমাদের অনেকজনই এসেছি, তাই অনেকগুলোই টিকিট ছিল। তুমি একটা নেবে নাকি? তুমি একটা কুপন নেবে?
এটি হলো মা সারদা দেবীর পিতৃবংশের কুলদেবতা, সম্ভবত শীতলা দেবীর মন্দির। এখানেই মা সারদা দেবী পুজো করতেন। দেখুন কি সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে, অপূর্ব চন্দ্রমল্লিকা, স্নোবল, দারুণ লাগছে। বন্ধুরা, ওই যে দূরে দেখুন দুজন ট্রলি নিয়ে যাচ্ছেন, ওনারা হয়তো গেস্ট হাউসে থাকবেন, সেই জন্যই হয়তো। এটি হলো মাতৃ মন্দির। তখন মাকে ভোগ দেওয়া হয়েছিল বলে মন্দির বন্ধ ছিল। মন্দির আবার খোলা হবে 11:25-এ, 5 মিনিটের জন্য দর্শন করার সুযোগ হবে। এখানে আমাদের বাড়ির সবাই একটু বসেছি। এটি হলো প্রসাদ খাওয়ার লাইন। এখানে 11:30 থেকে প্রসাদ বিতরণী শুরু হয়। 1 জানুয়ারি থাকার জন্য প্রচুর ভিড় হয়েছিল। লাইনে মোটামুটি আধ ঘন্টা দাঁড়াতে হয়েছিল আমাদের। আমরা বসে পড়েছি এবার প্রসাদ খেতে। আমাদের প্রসাদে ছিল ভাত, ডাল, 2 রকম সবজি, পায়েস, চাটনি, হ্যাঁ ওখানটায় সেখানে সব আছে, এখানটা সব ব্যাগ পোশাক আছে, সব আছে। ভোগ খাওয়ার পর আমরা কিছু কেনাকাটি করে চলে এলাম সারদা কানন। এটি মন্দিরের খুবই কাছে, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই। এটা অনেকটা পার্কের মতো। এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এটি হচ্ছে আমোদর নদী। চলুন ভেতরে গিয়ে আপনাদের একটি গল্প বলবো। এটি খোলে 3:30 থেকে গ্রীষ্মকালে, আর শীতকালে যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ওই জন্য 3টে থেকে খোলা থাকে। এটি হচ্ছে আমোদর নদী। এখানে মা সারদা দেবী চান করতে আসতেন। যেহেতু জয়রামবাটির খুবই কাছে, মা এখানে রোজ চান করতেন। মায়ের কাছে এটি ছিল গঙ্গার মতো। ফোন করা যাবে বলা দিবি। গোমুখ হিমালয় পর্বত। এটি হলো ডেরে গ্রামে রামকৃষ্ণ আশ্রম। এটি অ্যাকচুয়ালি রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বসত ভিটে। না, ওর কাছে কি আছে? ওকে দাও, দুটো দাও। ওকে দুটো দে, রুটি ওকে দুটো। মন্দিরের বাঁ দিকে রয়েছে গহনানন্দ ধাম। এটি অ্যাকচুয়ালি গেস্ট হাউস। এখানে আপনারা বুকিং করে থাকতে পারেন। অনুষ্ঠানে প্রায় 2-2.5 মাস আগে থেকে বুকিং না করলে রুম পাবেন না আপনারা। বুকিংয়ের ডিটেলস পেতে আমাকে কমেন্ট করবেন। চলুন আপনাদের আরও ঘুরিয়ে আনি ভেতরটা দিয়ে। সামনে গহনানন্দ ধাম দেখছেন। আরও একটু এগিয়ে গেলে আমরা পাবো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বাড়ি। এখানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন থাকতেন তখন সেখানকার যে জমিদার ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটি মামলায় মিথ্যে সাক্ষী দিতে বলে। তিনি তো নারাজ, মিথ্যে সাক্ষী দেবেন না, তাহলে জমিদার তার ওপর অত্যাচার করবে। সেজন্য রাতের অন্ধকারে বাড়ির কুলদেবতাকে সঙ্গে করে নিয়ে ডেরে গ্রাম ছেড়ে পৌঁছে যান কামারপুকুরে। এখানে সমস্ত কিছু দেখতে পারবেন আপনারা। ভিডিওটাকে পজ করে জুম করে
লেখাগুলো পড়ে নিতে পারেন। আমরা পৌঁছে গেছি ভিডিওর একদম অন্তিম পর্বে। হ্যাঁ, স্কিপ করবেন না আপনারা, কারণ আপনাদের জন্য একটি আকর্ষণ রয়েছে, যেটি হলো কামার পুকুরে রাতের সন্ধ্যা আরতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।